শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন সব খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুল কুলি। গাজীপুরে প্রশাসনের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পুলিশ সুপার জানিয়েছেন, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এই পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে সদর থানার ওসিকে। বিক্ষোভে অংশ নিয়ে সার্জিস আলম বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিন দেওয়ার অভিযোগ করে আদালত অভিমুখে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেন তিনি। গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদ। রাজবাড়ী মাঠে সমাবেশ শেষে বের হয় বিক্ষোভ মিছিল। এতে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। পরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। অবরোধ করেন সড়ক। বক্তারা অভিযোগ করেন, হামলার শিকার ছাত্র জনতাকে রক্ষায় এগিয়ে আসেনি প্রশাসনের কেউ। কালকে প্রশাসন যে একটা রূপ দেখাইছে, এই রূপ যদি আগামীতে চলতে থাকে তাহলে ছাত্ররা নিরাপদ থাকবেই না, আপনারা জনতারাও নিরাপদ থাকবেন না। অবিলম্বে যেসব জায়গায় গাজীপুরের মাটিতে ১ ইঞ্চিতে যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব আছে, কালকে সকাল 10টার মধ্যে সিলগালা করতে হবে। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের পর জামিন দেওয়া হচ্ছে। আদালত অভিমুখে পরবর্তী কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। পুলিশ বলছে, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অভিযান চলছে। এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাৎক্ষণিক সাড়া না দেয়ায় সদর থানার ওসিকে বরখাস্ত করা হয়েছে। পরে প্রশাসনের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা। আমরা আপনাদের সাথে আছি, পুলিশ আপনাদের সাথে আছে। ফেসিবাদের পুলিশ আর এই দেশে কোনোদিন মাথা চালা দিতে পারবে না, সেই আশ্বাস দিতে চাই। গতকাল রাত থেকে আমরা এই জায়গায় সরব দৃষ্টি রেখেছি, আমরা আমাদের অবস্থান অব্যাহত রেখেছি এবং পরবর্তীতে অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদের এই সরব এবং আমাদের এই প্রতিরোধ অব্যাহত থাকবে। আমরা এখন শান্তিপূর্ণভাবে এখান থেকে মিছিল নিয়ে আমরা স্থান ত্যাগ করব। এর আগে শুক্রবার রাতে ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় স্থানীয়রা তাদের ওপর চড়াও হয়। বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয় অন্তত ২০ জনকে। এরই মধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। গাজীপুর প্রশাসনের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করার পর এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য আমরা জেনে নিতে চাই আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদের কাছ থেকে। ফয়সাল, শিক্ষার্থীরা তো কর্মসূচি স্থগিত করেছে, আমরা খবরে যেমনটা বলছিলাম, সেখানকার সবশেষ কি তথ্য? এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা কেউ নেই। তারা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে যে তাদের বিকেল ধরে তাদের যে অবস্থান কর্মসূচি ছিল, সেটি কিন্তু এক পর্যায়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যার কারণে কিন্তু তার আশ্বাস। এবং আপনি জানেন যে আজকে রাতের মধ্যে গাজীপুর সহ সারা দেশব্যাপী অপারেশন এজেল হান্ট নামে একটি অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী। সেই বাহিনীর যে অভিযান, সে বিষয়েও সমন্বয়করা সেই অভিযানকে পর্যালোচনায় রেখে তারা মূলত আজকের যে কর্মসূচি ছিল সেটি প্রত্যাহার করেছেন। আর এই অভিযানের বিষয়ে আমরা কিছুক্ষণ আগে সেনাবাহিনীর সাথে কথা বলছি, যিনি গাজীপুরের কমান্ডিং অফিসার রয়েছেন, তার সাথে কথা বলেছিলাম যে তারা গাজীপুরের যে ঘটনাটি ঘটেছে গতকালকে সাবেক মুক্তিযোদ্ধার বাসায় ছাত্র জনতার উপরে যে হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে এই জড়িতদের বিষয়ে তারা ধরতে কখন নাগাদ নামবেন, কি আসে বিষয় সে বিষয়ে আর্মির পক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলে তারা বলছেন যে উপরস্থ কর্মকর্তারা বা কেন্দ্র থেকে যখন নাগাদ নির্দেশনা আসে তখনই তারা অভিযানে নামবেন এবং যারা যারা এই ঘটনার সাথে জড়িত ছিলেন তাদেরকে তো ধরবেনই। এর পাশাপাশি যারা এই বিগত সময়ে অপরাধ অপকর্মের সাথে কিংবা সন্ত্রাসের সাথে জড়িত ছিল তাদের প্রত্যেককেই তারা ধরার সর্বোচ্চ চেষ্টা করবেন। আর শিক্ষার্থীরাও যেটা বলছেন, আপনি জানেন যে আজকের এই অবস্থান কর্মসূচিতে কিন্তু কেন্দ্রীয় যে সকল সমন্বয়ক রয়েছেন, নাগরিক কমিটিরও নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা কিন্তু হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তারাও কিন্তু এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে আজকে কিন্তু শিক্ষার্থীদের সাথে এই ডিসি কার্যালয়ের সামনেই তারা অবস্থান নিয়েছিলেন। তারা বলছেন যে প্রশাসন যেহেতু তাদেরকে আশ্বস্ত করেছেন এবং যেহেতু আজকে রাতের মধ্যে একটি অপারেশনে যাচ্ছে, ফলে তারা বলছেন আমরা পর্যবেক্ষণ করছি, যদি আমাদের
তাদের মতো যদি না হয়, আসামিদেরকে ধরার ক্ষেত্রে যদি প্রশাসনের যদি কোনো তারা দুর্বলতা দেখেন বা তাদের ধীরস্থিরতা দেখেন, তাহলে কিন্তু তারা পরবর্তীতে আবারও সড়কে নামার ঘোষণা দিয়েছেন। সেখানে কিন্তু হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদ আলম স্পষ্টই করে বলেছেন যে প্রশাসনের পক্ষ থেকে যে সকল দুর্বলতা রয়েছে, অর্থাৎ তারা বলছেন তাদের ভাষায় যে ফ্যাসিবাদের দোষর যারা রয়েছেন, পুলিশে যারা এখনো কাজ করতে চান না বা বিচারালয়ে যারা আছেন, যারা এখনো আসামিদেরকে গ্রেফতার করে জামিন দিয়ে দিচ্ছেন, সেই সকল অফিসারদের বিরুদ্ধে তারা বলছেন পরবর্তীতে তাদের বিরুদ্ধে তারা মাঠে নামবেন। ধন্যবাদ আপনাকে ফয়সাল। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু করতে যাচ্ছে যৌথ বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আজ রাত 12টা থেকে শুরু হবে বিশেষ এই অভিযান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। আর এই সভায় সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই বিষয়ে আগামীকাল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানানো হয়। গাজীপুরের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে যান তিনি। সেখানেই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন হুঁশিয়ারি দেন উপদেষ্টা। তার আগে আহত ছাত্রদের খোঁজ খবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান 5 জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, আর তাই তাদের রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। উপদেষ্টা জানান গাজীপুরের শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় সেই ব্যবস্থা করতে হবে। একই সাথে শুক্রবার রাতে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন ছাত্ররা। আহতদের দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালায়। কথা বললাম এবং সব পেশেন্ট দেখা হলো। তো একজন পেশেন্টের অবস্থা যে আইসিইউতে আছে, তারটা হয়তো 24 ঘন্টা পরে বোঝা যাবে, যেহেতু হেড ইনজুরি। এটার ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে এবং তাদের সর্বোচ্চ যেন পানিশমেন্ট হয় এই ব্যবস্থা করা হবে। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নামে 20 কাঠার একটি প্লট গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে বরাদ্দ ছিল, অথচ দখলে আছে 5টি প্লট, যার পরিমাণ প্রায় 100 কাঠা। এসব বিষয়ে খোঁজ খবর নিতে সকালে ধানমন্ডির 32 নম্বরে যান মন্ত্রণালয় সচিব মোহাম্মদ হামিদুর রহমান খান। তবে এই বিষয়ে তিনি গণমাধ্যমকে এখনই কিন্তু কিছু বলতে চাননি। এদিকে চতুর্থ দিনের মতো ধানমন্ডি 32-এর বাড়িতে চলছে ভাঙচুর। ধ্বংসস্তূপ থেকে যে যা পাচ্ছে তাই নিয়ে যাচ্ছে। ভাঙা ভবন দেখতে আজও উৎসুক মানুষের ভিড় সেখানে। তারা বলছেন, ভবন ভাঙার জন্য দায়ী শেখ হাসিনা নিজেই। স্বৈরাচারী শাসন ব্যবস্থার পাশাপাশি গণহত্যা চালিয়েছেন তিনি। ভারতে পালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার কারণেই মানুষ এমন কর্মসূচি দিয়েছে। সাধারণ জনগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বাড়িটা ভেঙে সেই প্রতিশোধ আল্লাহ তাআলা জনগণের মাধ্যমে নিয়ে নিয়েছে। শেখকে সবাই সম্মান করে, কিন্তু শেখের ইজ্জত তার মেয়ে নষ্ট করে দিয়েছে। 15 বছর যেমন আমরা দুঃখ কষ্ট যা হয়েছে না হয়েছে এটা আল্লাহ ভালো জানেন, কিন্তু সামনে থেকে আমরা এগিয়ে কি বাজে নতুন সরকার, ভালো একটা উন্নত সরকার, মাটির মানুষ চাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, এই অভিযোগ করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম। এতে ভারতের মিডিয়াও জড়িত, এমনটাও দাবি করেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, দেশে আর কোনোদিনই যেন আওয়ামী স্বৈরাচার এবং তাদের দোসররা ফিরতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, ভারতের মিডিয়া শেখ হাসিনার হয়ে কথা বলছে। 24-এ ছাত্র জনতার অভ্যুত্থানের পর সারা দেশের দেয়ালে দেয়ালে আঁকা হয়েছে অসংখ্য গ্রাফিতি, ফুটিয়ে তোলা হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম আর পতিত আওয়ামী লীগ সরকারের নারকীয়তা। দ্রোহের গ্রাফিতি, 24-এর গণ অভ্যুত্থান শিরোনামে একটি বই লিখেছেন জিএম রাজীব হোসেন। জাতীয় প্রেস ক্লাবে আজ দুপুরে অনুষ্ঠিত হলো মোড়ক উন্মোচন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানে রাখা বক্তব্যে বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বের নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে। এতে ভারতের মিডিয়াও জড়িত। ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার। এটা কেন করছে জানো? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত।
তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণ-অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ-অভ্যুত্থান না। আওয়ামী লীগ ও তার দোসররা যেন কোনোভাবেই রাজনীতিতে ফিরতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান শফিকুল আলম। আমরা একটু থেমে যাব, ওরা আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে। এইটা যাতে না হয়, বাংলাদেশে যাতে কোনো ধরনের কোনোভাবে স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গরা ফিরে আসতে পারে, এটা আমাদের দেখতে হবে। এটার জন্য আমাদের অনেকের প্রাইস পে করতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের সমালোচনা করলেও কাজে সহযোগিতা করবে তার দল। এই রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে সরকার হয়েছে। হ্যাঁ, কনস্ট্রাকটিভ সমালোচনা যাতে হয়। আমরা যে সমালোচনা করছি, আবার পাশাপাশি দেখুন বসে একসাথে আমরা কথাও বলছি, মানে আপনার ডেমোক্রেটিক কালচারে তো এটাই হবে। ভারতীয় গণমাধ্যমের সাম্প্রতিক কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন বিএনপির এই সিনিয়র নেতা। বলেন, কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। এই ধরনের মাফিয়া টাইপের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নতুন চক্রান্ত শুরু করেছেন শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক মতবিনিময় সভায় অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শেখ হাসিনা সহ ভারত যারা পালিয়ে গেছে সবাই একসাথে বাংলাদেশের নৈরাজ্য এবং অস্থিতিশীলতার সৃষ্টির চক্রান্ত করছে। মির্জা ফখরুল আরও বলেন, কদিন আগে টেলিফোনে দেয়া বক্তব্যে শেখ হাসিনা জুলাই আগস্টে যারা আন্দোলন করেছেন তাদের নিয়ে অপমানজনক কথা বলেছে। বর্তমান পরিস্থিতিতে অতি দ্রুত অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার গঠন প্রয়োজন, এই মন্তব্য করেন তিনি। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, তাকে আইনের আওতায় আনতে না পারা সরকারের ব্যর্থতা, এমন অভিযোগ করেছেন রিজভী আহমেদ। বিকেলে দলের পক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিএনপি সরকারকে সফল দেখতে চায়, তবে এই সরকার সফল হতে চায় কিনা সেটা তাদেরকেই ভাবতে হবে। বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এখনও ফ্যাসিস্টদের পক্ষে পুলিশ সদস্যদের নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে, যা জাতির জন্য মঙ্গলজনক নয়। প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা ফ্যাসিস্ট সহযোগীদের চিহ্নিত করার দাবি জানান তিনি। ফেব্রুয়ারির 11 তারিখ থেকে দেশব্যাপী জনসভার ঘোষণাও জানানো হয় সংবাদ সম্মেলনের আওতায়। 10 দিনে দেশের 64 জেলায় জনসভা করবে বিএনপি। আওয়ামী দুর্বৃত্তরা গাজীপুরে ছাত্র জনতার উপর নারকীয় আক্রমণ চালিয়েছে। পতিত সরকারের গাজীপুরের সাবেক মেয়র ভার্চুয়াল মিটিং করে বলেছেন, যে শহরে আমরা দিনের বেলা ঘুরতে পারি না সে শহরের কাউকে আমরা ঘুমাইতে দিব না। ও জন্মগতভাবেই একজন সন্ত্রাসী। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর ব্যাপারে পুলিশ সদস্যের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কক্সবাজারে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালন পুলিশ বাহিনীকে তাগিদ দেওয়ার পাশাপাশি জুলাই বিপ্লবে গণহত্যার বিচারের দ্রুত শুরুর আহ্বানও জানান তিনি। বেলা 11টায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে জেলা কর্মী সম্মেলনে উপস্থিত হন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালনে পুলিশ বাহিনীকে তাগিদ দিয়ে শফিকুর রহমান বলেন, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে বেনজির এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে। বেনজির এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে। আমরা পুলিশের ভাইদেরকে অনুরোধ করব, ওই ষড়যন্ত্রকারীর ফাঁদে পা দেবেন না। জামাতের আমির আরও বলেন, বিগত সরকার মেজরিটি মাইনরিটির নামে সমাজে বৈষম্য সৃষ্টি করেছিল, পক্ষ বিপক্ষের শক্তিতে বিভক্ত করে বিভেদ ও যুদ্ধ লাগিয়ে রেখেছিল। সমাজের মধ্যে মেজরিটি মাইনরিটি, সংখ্যাগুরু সংখ্যালঘু বলে সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর মাধ্যমে ফ্রিকশন, এই ধান্দা, এই যুদ্ধ লাগিয়ে রেখেছিল। জুলাই বিপ্লবে গণহত্যার বিচারের কাজ দ্রুত শুরু করার আহ্বান জানান তিনি। বলেন, গণহত্যার বিচার না হলে শহীদদের আত্মার সাথে বেইমানি করা হবে। আমাদের কথা স্পষ্ট, সবগুলা খুনের বিচার হতে হবে। বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। কর্মী সম্মেলনে জেলার পাশাপাশি কেন্দ্রীয় ও চট্টগ্রাম মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হয়েছে উপদেষ্টা পরিষদের ওয়েবসাইটে। একই সঙ্গে কমিশনের প্রধানরা পরবর্তী করণীয়
মধ্যকরণীয় পরিকল্পনা বা ভবিষ্যতে নির্বাচিত সরকার কি করতে পারে সেটির সর্বসম্মত সুপারিশমালা পেশ করবেন। গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য ৬টি সংস্কার কমিশন গঠন করে দেন। এসব কমিশনকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। গত ১৫ জানুয়ারি সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার ও দুর্নীতি দমন কমিশন দুদক এই ৪টি সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়। গত বুধবার জনপ্রশাসন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেয়। সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন এবং সুপারিশমালা রাজনৈতিক দল একই সাথে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির কাছে পাঠানো হবে। এরপর রাজনৈতিক দল এবং গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তির সঙ্গে আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক ফেব্রুয়ারির মাঝামাঝি সময় হবে। cabinet.gov.bd এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ৬ কমিশনের রিপোর্ট। সিভিল সার্ভিস সংস্কারের মাধ্যমে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন, ক্যাডারগুলোর মধ্যে বৈষম্য নিরসন এবং প্রশাসন ক্যাডার নির্ভরতা কমানোর দাবি জানিয়েছে ২৫টি ক্যাডার নিয়ে গঠিত বৈষম্য পরিষদ। ২৫ ক্যাডারের ১৪ জন ক্যাডারকে সাময়িক বরখাস্তের প্রতিবাদ এবং জনপ্রশাসন সংস্কার কমিটির রিপোর্টের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এই সময় বিদ্যমান সিভিল সার্ভিস ব্যবস্থা, রাষ্ট্র, জনগণ এবং ক্ষতিসমূহ তুলে ধরা হয়। এতে করে বলা হয়, বৈষম্যের কারণে পেশাদারিত্বকে প্রাধান্য না দেয়ায় দৈনন্দিন কাজে দীর্ঘসূত্রতা এবং জবাবদিহিতার সমস্যা তৈরি হয়েছে। এতে করে মেধার অবমূল্যায়ন এবং জনসভা বিঘ্নিত হয়েছে। একই সঙ্গে মন্ত্রণালয়গুলোতে ভারসাম্যহীনতা, জবাবদিহিতার অভাব, একটি ক্যাডারের নিরঙ্কুশ ক্ষমতার কারণে সিভিল সার্ভিসে বৈষম্য তৈরি হয়েছে। দাবি আদায়ে কর্মবিরতির হুমকি দেন তারা। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় প্রতিটি সেক্টরের নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়নের ক্ষমতা সংশ্লিষ্ট সেক্টরের ব্যক্তিবর্গ না থেকে অনভিজ্ঞ অদক্ষ অফিসারদের হাতে থাকায় দীর্ঘদিনের জনকল্যাণমূলক রাষ্ট্র হয়ে ওঠেনি বাংলাদেশ। ফলে একদিকে বৈষম্যের শিকার ক্যাডার সদস্যগণ তাদের দায়িত্বে আগ্রহ হারিয়ে ফেলছেন, অন্যদিকে মেধার যথাযথ প্রয়োগ না থাকায় স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও জনবান্ধব সরকার কাঠামো গড়ে ওঠেনি। দেশের মানুষের প্রতি অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান। বিকেলে নরসিংদী ড্রিম হলিডে পার্কে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের সংযুক্ত পরিষদের পরিচিতি সভায় তিনি আরও বলেন, সরকারি কর্মচারীরা সাংবিধানিকভাবে দেশ পরিচালনা করছেন, তাই তাদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। তবে গেল ১৫ বছর তারাও জুলুম নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেন ডক্টর মুইন খান। ভোটের মাধ্যমে ক্ষমতায় গেলে তাদের যথাযথ মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের 2025-26 মেয়াদে 51 সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠিত হয়েছে। মহান আল্লাহ তাআলা যদি জনগণের ভোটের মাধ্যমে আমাদের কোনো সুযোগ দেয়, সেই অন্যায় ইনশাআল্লাহ আমরা দূর করে আপনাদের যথাযোগ্য পুরস্কৃত করব ইনশাআল্লাহ। সৌদি আরবের ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরামর্শ দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আবারও গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি প্রত্যাখ্যান করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। উল্টো দেখান খোড়া যুক্তি। বলেন, সৌদি আরব পর্যাপ্ত ভূমি রয়েছে এবং সেখানেই সম্ভব ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক গড়তে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্ত দিয়েছে সৌদি আরব। আর এই বিষয়ে নেতানিয়াহুর জবাব, ইসরায়েলকে বিপন্ন করবে এমন কোনো চুক্তি করবেন না তিনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তাজনিত ছাড়পত্র বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব ছাড়ার পরও নিয়মতান্ত্রিকভাবে গোয়েন্দা সংস্থার কাছ থেকে গোপন কিছু তথ্য পান সাবেক মার্কিন প্রেসিডেন্টরা। তবে গুরুত্বপূর্ণ সরকারি নথির তথ্য পাওয়ার কোনো প্রয়োজন নেই পূর্বসূরির, এমনটা দাবি করেন ট্রাম্প। আর তাই শুক্রবার সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তা ছাড়পত্র বাতিলের সিদ্ধান্ত নেন তিনি। এই সিদ্ধান্তের জেরে সুরক্ষিত অনেক জায়গায় প্রবেশ করতে পারবেন না সাবেক প্রেসিডেন্ট। গেল নির্বাচনে ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেও একই পদক্ষেপ নিয়েছিলেন জো বাইডেন।
ইসরায়েলের কাছে $740 কোটি অর্থমূল্যের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার কংগ্রেস আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানায়। মার্কিন পররাষ্ট্র দপ্তর বোমা, মিসাইল, ড্রোন সহ বিভিন্ন ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সরবরাহ করা হবে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং যুদ্ধযান। এর মধ্যে ইসরায়েলকে গোলাবারুদ, একই সাথে আগ্নেয়াস্ত্র বিক্রির অনুমোদন পেতে কংগ্রেসের কাছে প্রস্তাব পাঠিয়েছে পররাষ্ট্র দপ্তর। $675 কোটি প্যাকেজে রয়েছে অন্তত 2,800 পাউন্ডের বোমা। একই সাথে আছে গাইডেন্স এবং ফিউজ। পাশাপাশি $66 কোটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র সরবরাহের কথা রয়েছে প্যাকেজে। দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, হামলা, পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা বাড়ানো হয়েছে সুপ্রিম কোর্ট এলাকায়। হাইকোর্ট এলাকায় মুরাল ভেঙে ফেলা হবে এমন তথ্যের ভিত্তিতে সকাল থেকেই মোতায়েন করা হয় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা নজরদারিও। আদালতের প্রত্যেকটি প্রবেশ মুখে মোতায়েন করা হয়েছে এপিসি সহ অন্যান্য সরঞ্জাম। খুব জরুরি প্রয়োজন ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকে। চলমান তল্লাশি কার্যক্রম। খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার 8 মামলায় কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। গত বছরের অক্টোবরে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল মঞ্জুর করে রায় দিয়েছিলেন। বাস পোড়ানোর অভিযোগে দারুস-সালাম থানায় 2015 সালের 29 জানুয়ারি, 4 ফেব্রুয়ারি, 20 মার্চ, 1 মার্চ, 3 মার্চ এবং যাত্রাবাড়ি থানায় 23 এবং 24 জানুয়ারি মামলাগুলো দায়ের করা হয়। এরপরে এসব মামলায় অভিযোগপত্র জমা দেওয়া হয়। আর 2017 সালে পৃথকভাবে মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। তখন হাইকোর্টের রুল জারি করে মামলার কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেন। আর এই রুলের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের অক্টোবরে রুল মঞ্জুর করে রায় দেয় হাইকোর্ট। অন্যায়ের বিরুদ্ধে সবসময় সংগ্রাম চালিয়ে যেতে হবে, বাংলাদেশকে আর কখনোই হারিয়ে ফেলা যাবে না বলে জানিয়েছেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। বিকেলে জাতীয় জাদুঘরে সাগর রুনি হিউম্যান রাইটস ফটো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কি পরিমাণ অত্যাচার চালিয়েছে তা নতুন বাংলাদেশে মানুষ নির্ভয় বলতে পারছে। আর এই পরিস্থিতির জন্য 24-এর শহীদদের কাছে জাতির ঋণী থাকা উচিত বলে মত দেন তিনি। আপনাদের নিজস্ব ফর্মে কেউ শিল্পী, কেউ ফটোগ্রাফার, কেউ লেখক, কেউ বা অন্য কিছু পড়ান হয়তো। আপনারা সবাই নিজের নিজের জায়গা থেকে এই প্রতিরোধের ঝান্ডা ধরে রাখবেন, সেই আলো জ্বালিয়ে রাখবেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চলাচলকারী গাড়ি গতিসীমা অতিক্রম করলে মামলা দেওয়া হবে। আগামী 21 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভিডিও নজরদারি। সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় কুড়িল পরিচালনাকারী কোম্পানি ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। জানায়, পরপর 3 বার মামলায় পাওয়া গেলে গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রবেশ করতে পারবে না, স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে কালো তালিকাভুক্ত। এলিভেটেড এক্সপ্রেসওয়ের সর্বোচ্চ গতি 80 কিলোমিটার করার প্রস্তাব দেওয়া হয়েছে। কোম্পানির যান চলাচল সুরক্ষা এবং নিরাপত্তা বিভাগের পরিচালক হাসিফ হাসান খান বলেন, 100 কিলোমিটারের বেশি গতিসীমা অতিক্রম করলেই পুলিশকে জানানো হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মামলা দিয়ে দেওয়া হবে। এটাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মহোদয়দেরকে এর আগেও বলেছি যে উই শুড স্টার্ট ভিডিও কেস, কারণ আমরা এই গাড়িগুলোকে স্টপ না করতে পারলে আমাদের যে কোনো মুহূর্তে ও তো মারা যাবেই, প্লাস আরও তার জন্য আরও অনেকেই মারা যাবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 6,531 জনের দ্রুত যোগদানের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন নিয়োগ বঞ্চিতরা। সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এই কর্মসূচি পালন করছেন। তাদের অভিযোগ, নিয়োগপত্র পাওয়ার পর কর্মস্থলে যোগদান করতে না পেরে আজ রাস্তায় এসে দাঁড়াতে হচ্ছে তাদের। ফল প্রকাশের দীর্ঘদিন পেরোলেও কর্মক্ষেত্রে যোগদান করতে না পারার অভিযোগ জানান তারা। 6,000-এর বেশি মানুষ কেন নিজ অধিকার থেকে বঞ্চিত হবে এই প্রশ্ন করেন তারা। দ্রুত এই বিষয় সমাধান করে নিয়োগ বঞ্চিতদের যোগদানের ব্যবস্থা করার দাবি তোলেন তারা। গত বৃহস্পতিবার এক রিটের প্রেক্ষিতে ওই নিয়োগ বাতিল এবং মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট। আমাদের বিরুদ্ধে একটা প্রহসনের রায় দিয়েছে, কারণ হয়েছে আমাদের দুই পক্ষ, আমাদের প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ তারা এখন অলরেডি স্কুলে যোগদান করেছে, আমরা কিন্তু এখনো রাজপথে। আমাদের যোগদান নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আমাদের এই সরকারের আমলেই সুপারিশ প্রাপ্ত করা হয়েছে, তাহলে কেন আমাদের নিয়োগ এখন বাতিল করা হলো? আমরা এই 6,531 জনের নিয়োগ বহাল চাই, এর কোনো বিকল্প নাই।
ইউএসএইডের 2000-এর বেশি কর্মীকে সবেতন ছুটিতে পাঠানোর ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা স্থগিতের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক বিচারক। আমেরিকান ফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের করা মামলার শুনানিতে ওই আদেশ দেন বিচারক। ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ইউএসএইডের 10,000-এর বেশি কর্মীর মধ্যে মাত্র 611 জনকে বহাল রাখা হবে চাকরিতে, আর এরই মধ্যে 500 কর্মীকে পাঠানো হয়েছে বাধ্যতামূলক ছুটিতে। পরবর্তী তালিকায় আছেন আরও 2,200 জন। কোনো তথ্য প্রমাণ ছাড়াই ইউএসএইডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট এবং এই মাধ্যমে বিভিন্ন দেশে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে যুক্তরাষ্ট্র। কিন্তু দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই সব বিদেশি সহযোগিতা স্থগিতের সিদ্ধান্ত নেন ট্রাম্প। আবারও বিমান দুর্ঘটনার সাক্ষী যুক্তরাষ্ট্র। হারিয়ে যাওয়া একদিন পর শুক্রবার আলাস্কায় একটি ছোট বিমানের ধ্বংসাবশেষ এবং 3 আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে থাকা পাইলট সহ 10 আরোহীর সবার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বাকিদের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। ভারী তুষারের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। সম্প্রতি কয়েকদিনের ব্যবধানে ভয়াবহ 2টি বিমান দুর্ঘটনা হয় যুক্তরাষ্ট্রে এবং ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে হেলিকপ্টার আর বিমানের সংঘর্ষে প্রাণ যায় কমপক্ষে 67 জনের। কয়েকদিনের মাথায় ফিলাডেলফিয়ায় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় আরও 7 জনের। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় ভয়াবহ আগুন ছড়িয়েছে একটি যাত্রীবাহী ট্রেনে। নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে 350 যাত্রীকে। বৃহস্পতিবার রাতে ডেলাওয়ারের একটি স্টেশনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের প্রথম বগিতে হয় আগুনের সূত্রপাত। কিছুক্ষণের মধ্যে সেই আগুন পুরো ট্রেনে ছড়িয়ে পড়ে। আগেই উদ্ধারকর্মীদের সহযোগিতায় বের করে আনা হয় আরোহীদের। আর দুর্ঘটনার সময় স্টেশনে থামছিল ট্রেনটি। খবর পেয়ে দ্রুত অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরুতেই উদ্ধার করা হয় যাত্রীদের। হতাহত বা দগ্ধের খবর পাওয়া যায়নি এই ঘটনায়। পরে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে শাটল বাসের ব্যবস্থা করা হয়। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি এখনও, তবে শুরু হয়েছে তদন্ত। রাজধানীর ফার্মগেট এলাকা থেকে উদ্ধার করা 3টি ককটেল আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে নিষ্ক্রিয় করেছে পুলিশ বোম ডিসপোজাল ইউনিট। পুলিশ বলছে, বেলা 1:45টার দিকে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে বোমা সদৃশ বস্তু দেখতে পাওয়ার খবর পান তারা। পরে লেগুনা বাস স্ট্যান্ডের ফুটপাতে একটি কালো ব্যাগের ভেতর থেকে 3টি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত 3টি জর্দার কৌটার মধ্যে বারুদ ছিল। ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের খবর দিলে তারা এসে ককটেলগুলো উদ্ধার করে এবং পরে আগারগাঁও বাণিজ্য মেলার খোলা মাঠে সেগুলো নিষ্ক্রিয় করা হয়। পুলিশ জানিয়েছে, কে বা কারা ককটেলগুলো সেখানে রেখেছে বিষয়ে তদন্ত চলছে। আমরা প্রথমে বুঝি নাই যে ওটা ককটেল বা বোম জাতীয় কিছু। পরে আমরা হাতে নিয়ে দেখলাম, দেখার পরে পানি দিয়ে ভিজাই রাখলাম বালতিতে। পরে পুলিশকে ইনফর্ম করলাম। অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা। সকাল 11টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয় 12:30টায়। ঢাকাসহ 8টি বিভাগীয় কেন্দ্রে নেওয়া হয় ভর্তি পরীক্ষা। ঢাবিতে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। তিনি জানান, ব্যবসায় শিক্ষা ইউনিটে এবছর আবেদন করা হয়েছে 41,008 জনের কাগজ এবং প্রতি আসনের বিপরীতে লড়ছেন 39 ভর্তিচ্ছুক। উত্তীর্ণ না হলে শিক্ষার্থীদের মানসিক চাপ না দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান ভিসি। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সন্তোষ প্রকাশ করেছেন। আলহামদুলিল্লাহ, আমার ছেলে ভালো রেজাল্ট করেছে ইতিপূর্বে, এখনো ইনশাআল্লাহ ভর্তি পরীক্ষা ভালো রেজাল্ট করবে। আশা করি আমার মেয়ে ভালো রেজাল্ট করছে এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। সম্মানিত অভিভাবকদের মনে রাখতে হবে যে এটি অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি পরীক্ষা। আমাদের বাচ্চাদের অনেকেই হয়তো এই পরীক্ষাতে উত্তীর্ণ হবেন না। এই প্রস্তুতিটি তাকে সহযোগিতা করবে অপরাপর পরীক্ষাগুলোর জন্য। স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের 1969 জন শিক্ষার্থীকে সনদ প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আইইউবির 25তম সমাবর্তন। শনিবার সকাল থেকেই ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে সভাপতিত্ব এবং সনদ প্রদান করেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সততা, নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে ছাত্রদের তাগিদ দেন। আয়োজনে আরও ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, আইইউবির
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হুসাইন। ওয়েল্ডারদের কথা বলছেন, ওয়েল্ডিং যারা পারে বিদেশে দেখা যাচ্ছে যে বিদেশে আমি দেখেছি যে তারা হাততালি দেয়, জিজ্ঞাসা করবে না দেশকে যে দেশের জন্য কি করবে, তোমরা দেশটা অনেক এগিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই মুহূর্তে কথা বলছেন, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। অলরেডি আপলোডেড হয়েছে ক্যাবিনেট ডিভিশনে যেতে, এটা আমাদের প্রেস সেক্রেটারি সাহেব ওনার পেজে জানিয়েছেন, আমি আমার পেজে জানিয়ে দিয়েছি। আপনারা ফুল রিপোর্ট সেখানে পাবেন। ওখানে এমনও রিপোর্টও আছে 350 পৃষ্ঠা, তো ওগুলি আপনার 6টা রিপোর্ট মিলে প্রায় 2000 পৃষ্ঠা হবে। তো এটা প্রিন্ট করে আপনাদের মাঝখানে ডিস্ট্রিবিউট করা তো একটু কঠিন ব্যাপার, তো এই জন্য আপলোড করে দিয়েছি, আপনারা ওখানে পাবেন। আমি নিজে ক্লিক করে দেখেছি, পুরো রিপোর্টটাই দেখা যাচ্ছে। এখন ওনাদের রিপোর্টের ভিত্তিতে আমাদের এই 6টা কমিশনই আশুকরণীয়, এই সরকারের আশুকরণীয় কি সেই ধরনের সংস্কার প্রস্তাবগুলো আলাদা করে আমাদের কাছে দিয়েছেন। আশুকরণীয় মানে কবে করণীয় সেটারও ডেফিনেশন আছে, যেমন জনসংস্কার যে পাবলিক যে অ্যাডমিনিস্ট্রেশন কমিটি সেখানে বলে দিয়েছেন ওনারা আশুকরণীয় বলতে আগামী 6 মাসের মধ্যে করণীয় এগুলিকে আইডেন্টিফাই করেছেন। অন্যান্য কমিশনের রিপোর্টে বলা হয়েছে আশুকরণীয় মানে আগামীকাল থেকেই শুরু করা যেতে পারে, এবং এটা অবশ্যই আগামী নির্বাচনের আগেই এই সংস্কারগুলো করা প্রয়োজন বলে ওনারা মনে করেন। আশুকরণীয়র যে লিস্ট আছে সেগুলির কিছু কিছু ব্যাপারে রাজনৈতিক দলের সাথে আলোচনার প্রয়োজন হতে পারে, আবার কিছু বিষয় আছে এতই মামুলি, এতই ছোটোখাটো যেটা প্রশাসনিক একটা আদেশের মাধ্যমে করা সম্ভব। যেমন ধরেন আপনি প্রত্যেক আদালতে যারা বিচার প্রার্থী আছে ওনাদের তথ্য দেওয়ার সুবিধা দেওয়া উচিত। আপনারা কি মনে করেন এটা রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন আছে? এটা প্রত্যেকটা মানুষ মনে করবে অবশ্যই বিচার প্রার্থীরা যেন তথ্য পায়, আদালতে গিয়ে আদালতের কোন জায়গায় কোন আদালত রয়েছে, কোথায় বিশ্রামাগার রয়েছে, মামলার তারিখ কি বা এখানে আপনার কজ লিস্ট কি, ওই সম্পর্কে জানতে চাইলে ওনারা জানতে পারবেন। এটা নিয়ে তার আলাপ আলোচনার প্রয়োজন নেই। তো আশু যে সংস্কার প্রস্তাব আছে এটার মধ্যে কিছু জিনিস আছে যেটা আমরা ইতিমধ্যেই করতে পারি, ইনফ্যাক্ট 2-একটা জিনিস আমরা করেও ফেলেছি অলরেডি, সংস্কার প্রস্তাব আসার আগে করে ফেলেছি। যেমন উচ্চ আদালতে বিচারক নিয়োগ আইন ওনারা এটা আশুকরণীয় বলেছেন, এটা আমরা অলরেডি করে ফেলেছি, আপনারা জানেন। তো এরকম আশুকরণীয় যেটা আছে সেটার মধ্যে কিছু ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন হতে পারে, এটা আমরা আলোচনা করে ঠিক করব। আর রাজনৈতিক ঐক্যমত্যের লক্ষ্যে ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকে আলাপ শুরু হবে, এবং এই ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে মতৈক্য পৌঁছানোর চেষ্টা করা হবে। আমি এখন আশুকরণীয় যেগুলি আছে সবসময় আপনাদের বলেছি রিপোর্ট আপলোড, আশুকরণীয় কিছু জিনিস বলি, কিছু কিছু জিনিস পত্রিকা এসছে কিন্তু আশুকরণীয় হিসাবে এসছে কিনা আমি জানি না। তো আমি আশুকরণীয় বিভিন্ন কমিশনের কয়েকটা প্রস্তাব আপনাদের কাছে বলছি, তাহলে আপনাদের মনে হতে পারবে, আপনারা ধারণা করতে পারবেন কী ধরনের সংস্কার প্রস্তাব হয়েছে। যেমন আশুকরণীয়র মধ্যে আমাদের জনপ্রশাসন সংস্কার কমিশন যে আছে ওনারা প্রস্তাব করেছেন একটা স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করতে হবে। এটা পার্মানেন্ট কমিশন থাকবে, কারণ জনপ্রশাসন এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানে বিভিন্ন সময় সংস্কারের প্রয়োজন অনুভূত হতে পারে, কোনো সরকারি আদেশ দিয়ে নতুন করে করা না, এটা একটা পার্মানেন্ট জনসংস্কার কমিশন গঠন করার কথা বলেছেন উনি। সরকারি কর্মচারীদের, আপনারা জানেন আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারে বিভিন্ন অভিযোগ আছে রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে, পেশাদারিত্ব নিয়ে, এই জন্য ওনারা নতুন করে আচরণবিধি প্রণয়ন করতে বলেছেন। ওনারা ডিজিটাল রূপান্তর করতে বলেছেন, আমাদের যে সেবা খাত আছে সরকারি সেবা খাত সেটা সম্পূর্ণভাবে ডিজিটাল রূপান্তর এবং সেবা করতে বলেছেন। গণশুনানির কথা বলেছেন যে নাগরিকদেরকে অভিযোগ শোনা সকল দপ্তরকে, সকল সরকারি যে দপ্তর আছে যারা প্রধানত নাগরিক সেবা দিয়ে থাকে তারা যেন রেগুলারলি গণশুনানির ব্যবস্থা করে, ওনারা সেবা দিতে গিয়ে আসলে নাগরিকরা সেবা পাচ্ছেন কিনা, কি সমস্যা হচ্ছে। ওনারা নাগরিক কমিটি গঠন করার কথা বলেছেন, জনসংস্কার কমিশন। আপনারা জানেন আমাদের সংসদীয় স্থায়ী কমিটি আছে, স্থায়ী কমিটিগুলো মন্ত্রণালয় ভিত্তিক জবাবদিহিতার কাজ করে। তো ওনারা বলেছেন জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে জবাবদিহিতা এবং মনিটরিং করার জন্য নাগরিকদের নিয়ে, গণ্যমান্য নাগরিকদের নিয়ে সেখানে নাগরিক কমিটি, স্থায়ী নাগরিক কমিটি গঠন করার কথা ওনারা বলেছেন। মন্ত্রণালয়ের সংখ্যা হ্রাস করতে বলেছেন, অযথা ব্যয় এবং নন কোঅর্ডিনেশন, সমন্বয়হীনতা এড়ানোর জন্য। বর্তমানে 43টি মন্ত্রণালয় 61টি বিভাগ রয়েছে, ওনারা 25টি মন্ত্রণালয় এবং 40টি বিভাগ পুনর্বিন্যাস করার সুপারিশ করেছেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আমাদের এখানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ রয়েছে, রাজস্ব বোর্ড রয়েছে। ওনারা বলেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, রাজস্ব বোর্ড আলাদা করে রাখার প্রয়োজন নাই, দুইটাকে একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে।
এই ধরনের আরও কিছু প্রস্তাব ওনারা করেছেন। 2 বা একাধিক ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলিকে একটা প্রতিষ্ঠানে রূপান্তরের ব্যাপারে, যেমন ওনারা বলেছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ, অর্থনৈতিক জোন কর্তৃপক্ষ, এগুলি আলাদা আলাদা এত কর্তৃপক্ষের দরকার নাই, একটা কর্তৃপক্ষ করলেই হবে। নতুন 2টো বিভাগের কথা বলেছেন কুমিল্লা এবং ফরিদপুরে। তারপরে 10টা বিভাগকে পুনর্বিন্যাস করার কথা বলেছেন, অর্থাৎ বর্তমান যে আয়তন আছে সেই আয়তনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনার কথা বলেছেন। জেলা প্রশাসক যে পদ, প্রশাসক আপনারা জানেন এই শব্দটার ব্যাপারে আমাদের অনেক আপত্তি আছে, জেলা প্রশাসককে জেলা কমিশনার হিসাবে অভিহিত করার কথা বলেছেন। উপজেলা নির্বাহী অফিসার পরিচিত হবে উপজেলা কমিশনার হিসাবে। উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট কোর্ট স্থাপন করার কথা বলেছেন। ভূমি রেজিস্ট্রেশন অফিস সংস্কার, আপনারা জানেন যে ভূমি রেজিস্ট্রেশন অফিস বর্তমানে আইন ও বিচার মন্ত্রণালয়ের অধীনে কাজ করে, কিন্তু ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত অন্যান্য যত অফিস আছে সেটা আবার ভূমি মন্ত্রণালয়ের অধীনে। গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজবাড়ী মাঠে কর্মী সভা হয়, যোগ দেয় 9টি থানা নেতাকর্মীরা। অনুষ্ঠিত সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাদাত হোসেন শাহিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি SM জিলানি, সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান সহ অন্যান্য নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে মহড়ার আয়োজন করেছে দারুল ইহসান ট্রাস্ট। সকালে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালনা করা হয় এই মহড়া। এ সময় অগ্নি নির্বাপনের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে অগ্নি নির্বাপনের নানা কৌশল তুলে ধরা হয়। দারুল ইহসান ট্রাস্টের প্রধান উপদেষ্টা প্রফেসর ডাক্তার মোহাম্মদ সালেউদ্দিন সাঈদ, কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল রাকিবউদ্দিন আহমেদ সহ প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন। বগুড়ার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। সকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনারা আফরোজ। উদ্বোধনের পর মার্চ পাস্ট এবং বিভিন্ন ডিসপ্লে পরিদর্শন করে বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা। পরে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। তারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ করতে হলে শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন করতে হবে। মেধাবী শিক্ষার্থীরাই আগামীর বৈষম্যহীন এবং উন্নত বাংলাদেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।